আইএলটিএস এর 7+ মাস্টার কোর্সটাকে আমরা কিভাবে সাজিয়েছি সেটা নিয়ে আগে ফার্স্টে কথা বলে নিই। এটা হচ্ছে আমাদের ক্লাস রুটিনের ফার্স্টে আমরা রাইটিংয়ের ক্লাস, পরে আমরা রিডিংয়ের ক্লাস, আর দেন হচ্ছে আমরা লিসেনিং এবং তারপরে সবার শেষে স্পিকিংয়ের ক্লাস রেখেছি। তো আমরা এইভাবে সাজিয়েছি। আমাদের ক্লাসগুলো অক্টোবরের 23 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। দেন হচ্ছে 28 তারিখে আমরা একটা ফ্রি মক টেস্ট নেব সবার জন্য। সো যারা রিডিং রাইটিংয়ের ব্যাচে জয়েন করেছে তারা এই ব্যাচের সাথেই ফার্স্টের রাইটিং এবং রিডিংয়ের ক্লাসগুলো করবে। দেন তাদের জন্য স্পেশালি একটা আলাদা মক টেস্ট হবে, এবং ফুল কোর্স যারা করবে তাদের 28 তারিখে মক টেস্ট হবে। এই হচ্ছে আমাদের রুটিন সাজানো। আমাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং থাকবে। সেই রেকর্ডেড ক্লাসগুলো আপনার ওয়েবসাইট থেকেও দেখতে পারবেন, আবার হচ্ছে আমাদের ইউটিউবের প্লেলিস্ট থেকেও দেখতে পারবেন। আজকের যে ক্লাসটা, সেই ক্লাসের রেকর্ডিংটা ফ্রি থাকবে সবার জন্যই, আর পরবর্তী সমস্ত ক্লাসগুলো হচ্ছে প্রাইভেট করে দেওয়া হবে। সো আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন আপনাদের ইমেল দিয়ে সেই ইমেল আইডিটাকেই অ্যাক্সেস দেওয়া থাকবে। সেই ইমেল দিয়ে আপনারা দেখতে পারবেন এই ক্লাসগুলো পরবর্তীতে। আমাদের এই সাজানোটা এত সুন্দরভাবে হয়েছে যে আমাদের এই ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার পরপরই যারা আইএলটিএস এক্সাম দিয়ে দিবেন তারা হয়তো টোটাল যারা কোর্সটা করবেন তারা হয়তো ইউএস কানাডার ক্ষেত্রে স্কলারশিপে, বিশেষ করে কম্পিউটার বেসড যদি দেন তাহলে স্কলারশিপগুলো ধরতে পারবেন। কিন্তু পেপার বেসড দিলে ক্লাস শেষের পরে হয়তো ইউএস কানাডা নাও ধরতে পারেন, কিন্তু বাকি যেসব ইয়াগুলো আছে ইউরোপ কান্ট্রিগুলো প্লাস হচ্ছে ইউকে, অস্ট্রেলিয়া, এইসব এগুলো আপনারা ধরতে পারবেন। এগুলোর স্কলারশিপগুলো আপনারা ধরতে পারবেন আশা করি। সো এই ফুল কোর্সটা মাত্র 8 সপ্তাহের 2 মাসের কোর্স। সো এই কোর্সটাকে আমরা যাতে আপনাদের সহজ হয়, আপনাদের ইংলিশ প্রফিসিয়েন্সি যাতে বাড়ে, সেটার জন্য আমরা প্রোগ্রেস ট্র্যাকার টুল তৈরি করেছি। আপাতত টুলটা গুগলের শিটের মধ্যে আছে, গুগল শিট। এটা পরবর্তীতে একটা সফটওয়্যার তৈরি করা হবে যেটা কিনা আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেটেড থাকবে। সো আমাদের এই বিষয়টা নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে প্রোগ্রেস ট্র্যাকার টুল। প্রোগ্রেস ট্র্যাকার টুলের মধ্যে দেখবেন আমাদের উইক 1 থেকে যে ক্লাস, প্রত্যেক উইকে 3টা করে ক্লাস, তো সে প্রত্যেকটা ক্লাস আমরা আলাদাভাবে রেখেছি, এবং এক ক্লাস থেকে আরেক ক্লাসে যাওয়ার আগে আমরা বিভিন্ন টাস্ক সেট করেছি। এই টাস্কগুলো কমপ্লিট করলে ক্লাস তো আপনাদের হচ্ছে কোশ্চেন প্যাটার্ন বোঝা, প্লাস হচ্ছে কোন কোশ্চেন কিভাবে সলভ করা হয়, টিপস অ্যান্ড ট্রিক্স, স্ট্র্যাটেজি সব কিছু শেখা। কিন্তু এই টাস্কগুলো মাঝখানে সেগুলো হচ্ছে আপনাদের ইংলিশ এক্সপোজার যাতে বাড়ে, ইংলিশ এক্সপোজার যাতে একটা রেগুলার রুটিন মেনটেন করে হয়, সেই জন্য আমরা দিয়েছি। কারণ অনেকেই শুধু ক্যামব্রিজ প্র্যাকটিসের মধ্যে সীমাবদ্ধ থাকে, তারা ডিস্ট্র্যাক্টেড হয়ে যায় কিভাবে কোন জায়গা থেকে কিভাবে প্র্যাকটিস করলে আমাদের ইংলিশ প্রফিসিয়েন্সি বাড়ে, সেই বিষয়ে অনেকেই ডিস্ট্র্যাক্টেড থাকে। তারা বুঝতে পারে না যে কিভাবে তাদের ইংলিশ প্রফিসিয়েন্সিটাকে বাড়ানো যায়। ইংলিশ এক্সপোজার যত বেশি না হবে, ইংলিশ প্রফিসিয়েন্সি আসলে বাড়বে না। শুধু কোশ্চেন টাইপ সলভ করা শিখলেই আমাদের ব্যান্ড স্কোর জাস্ট 1-এর বেশি বাড়বে না। ধরেন আপনি এখন মোটামুটি 5 অথবা 5.5 পান। সো আপনি এখন অনেক ক্যামব্রিজের বই প্র্যাকটিস করতেছেন, করতে করতে দেখলেন যে আপনার ক্যামব্রিজের বইয়ের এতগুলো বই ধরেন 11 থেকে 16 বা 15 পর্যন্ত প্র্যাকটিস করার পরে দেখলেন আপনার এক ব্যান্ড সর্বোচ্চ বেড়েছে। ধরেন 5.5 থেকে সর্বোচ্চ গেলে 6.5 হবে, যেটা কিনা মেইন এক্সামে গেলে 6 অথবা 5.5 হয়ে যেতে পারে, কারণ মেইন এক্সাম সেন্টারের একটা অন্যরকম প্রেশার কাজ করে। সো আপনাদের ইংলিশ এক্সপোজার যত বাড়াবেন, ইংলিশ প্রফিসিয়েন্সি যত বাড়বে, এইটাই আপনাদের ব্যান্ড স্কোরকে বুস্ট করবে, যাতে করে আপনারা এই 1 ব্যান্ড না বেড়ে বরং 2 ব্যান্ড বেড়ে যায়। ঠিক আছে, এখন ইংলিশ এক্সপোজার মানে হচ্ছে আপনি কত বেশি ইংলিশে কোনো কিছু শুনতেছেন, কত বেশি ইংলিশে কোনো কিছু পড়তেছেন, কত বেশি ইংলিশে কোনো কিছু লিখতেছেন। সো যত বেশি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস বলতে কি, যত বেশি ইংলিশের সাথে সম্পৃক্ত থাকবেন তত বেশি আপনার ভিতরে এই ইংলিশ ঢুকবে। আমাদের সহজ ভাষায় বলি,
মানে ইংলিশ পরিবেশের সাথে যত বেশি আপনি সময় দিবেন তত বেশি ইংলিশ আপনার কাছে সহজ হয়ে যাবে। ইংলিশে কোনো কিছু, যেমন আপনি যদি এখন ইংলিশে কোনো কিছু শুনতে যান, দেখবেন হয়তো 30 থেকে 40 অথবা 50% ইংলিশে ওই যে ভিডিওটা অর্থ বুঝতে পারতেছেন, কিন্তু আস্তে আস্তে যখন এক সপ্তাহ টানা প্রতিদিন 1 ঘন্টা অথবা আধা ঘন্টা করেও যদি আপনি ইংলিশে কোনো কিছু শুনেন, দেখবেন পরবর্তীতে এইটাই 70 থেকে 80%, 90% যে দাঁড়াবে। সো এটা বেশি বেশি শোনা দ্বারাই হয়। যেমন আমি যখন আইএলটিএস প্রিপারেশন নিয়েছিলাম, তখন আমি তার আগেই আমি অডিও বুকগুলো শুনতাম। তো ফার্স্টের দিকে অডিও বুকগুলো শুনতাম, অথবা হচ্ছে অডিও যে ড্রামা বলে ভুল হবে, অডিও সিরিজ আর কি, সেগুলো শুনতাম। তখন ফার্স্টের দিকে প্রায় 15-20টা বা 25টা এরকম মানে এপিসোড যখন যাচ্ছিল, সেটা আমি ভালো করে বুঝতাম না, অনেক কিছু বুঝতাম না। কিন্তু পরবর্তীতে এই 15-20টা শোনার পরে, এরপরে আরো যত শুনতেছিলাম তত কিন্তু আমি এই অডিও সিরিজটা আমি বুঝতে পারতেছিলাম, এবং ওদের কালচার, ওদের কথাবার্তার সমস্ত অ্যাকসেন্টের সাথেও আমি ফ্যামিলিয়ার হয়ে গিয়েছিলাম। সো আমরা এভাবেই গ্র্যাডবার্ডস আপনাদের জন্য এইভাবে প্রোগ্রেস ট্র্যাকার টুলটাকে সাজিয়েছে। প্রতিদিন আপনার প্রত্যেকটা ক্লাসের শুরুতে, মানে ফার্স্ট ক্লাসটা যখন শেষ করলেন, দেন সেকেন্ড ক্লাসের আগে এই টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন। এই টাস্কগুলো কমপ্লিট করার সময় প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন, এবং আপনাদের যে অ্যালোকেটেড যে কলামটা আছে সেখানে আপনারা এক একটা কাজ করবেন, এক একটা করে পয়েন্ট অ্যাড করবেন। ক্লাস 1 শেষ, দেন একটা 1 অ্যাড করেন, তারপরে হচ্ছে এরকম প্রত্যেকটাতে একটা 1 অ্যাড করবেন। তারপর ধরেন আমি এখানে 2টা ভিডিও দিয়েছি, ভিডিওগুলোতে আপনি যখন দেখে ফেলবেন, দেন এখানে 1 অ্যাড করতে থাকবেন, ঠিক আছে? তো এইভাবে যখন অ্যাড করতে থাকবেন, তখন একদম শেষে আপনারা দেখবেন আপনাদের এখানে আপনাদের টোটাল পয়েন্ট কাউন্ট আসবে, এবং কত পার্সেন্ট আপনাদের কমপ্লিট হয়েছে, কত পার্সেন্ট প্রোগ্রেস হয়েছে, সেই জিনিসটা আপনারা এখানে দেখতে পারবেন। সো এইভাবে আপনারা আপনাদের প্রোগ্রেসগুলো দেখতে পারবেন, যে আপনাদের এক্সামের আগে আপনারা কতটুকু প্রিপেয়ার্ড। ইভেন আপনারা যখন অন্যেরও পয়েন্টগুলো দেখতে পারবেন, এটা আপনাদের মধ্যে একটা কম্পিটিটিভ ফিলিং নিয়ে আসবে, এবং আমরাও এটা ট্র্যাক করতে পারবো যে আপনারা আসলে বাসায় প্র্যাকটিস করছেন কিনা। এটা হচ্ছে প্রোগ্রেস ট্র্যাকার টুল, যেটা কিনা আপনাদের ফুল প্রিপারেশনের জার্নিটাকে সহজ করবে, এবং আপনাদের এই টেনশনটাই মাথায় নিতে হবে না যে কিভাবে আমরা নিজেদেরকে ইমপ্রুভ করব। অটোমেটিক আপনাদের ইমপ্রুভ হতে থাকবে। আমরা পুরো 8 সপ্তাহের এই হোল ক্লাসের 8 সপ্তাহের আমরা ট্র্যাকার সেট করে রেখেছি, এবং প্রত্যেকটা টাস্ক সেট করে রেখেছি, এবং যারা রিডিং রাইটিং এর কোর্স করবেন তাদের জন্য আলাদা ট্র্যাকার আছে। রিডিং রাইটিং এর যারা কোর্স করবেন তাদের হচ্ছে 3টা সপ্তাহ ক্লাস হবে, তৃতীয় সপ্তাহে জাস্ট একটা ক্লাস আছে, আর বাকি সপ্তাহগুলোতে 3টা করে ক্লাস আছে। সো আমরা প্রোগ্রেস ট্র্যাকার টুলস দিয়েই থেমে যাচ্ছি না। আমরা আপনাদের জন্য কি করেছি, আমরা প্রত্যেক ক্লাসের শেষে স্পিকিং প্র্যাকটিসের ব্যবস্থা করেছি। প্রত্যেকটা ক্লাস শেষ হবে, তারপরে আপনারা আমাদের সাথে স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন। প্লাস সপ্তাহে 1 দিন আপনি আপনার সুবিধার মতো সময়ে আপনি আমাদের মেন্টর রাইম রুবাইদ ভাইয়ের সাথে আপনারা একটা শিডিউল সেট করে নেবেন, কোন দিন আপনারা একটা স্পিকিং মক টেস্ট দিতে চান। প্রত্যেক সপ্তাহে একটা করে স্পিকিং মক টেস্ট পাবেন, একদম রিয়েল লাইফ এক্সামের মতো করে স্পিকিং প্র্যাকটিস করবেন আমাদের মেন্টরসদের সাথে। এভাবে আমরা টোটাল পুরো হোল কোর্সে 28 ঘন্টার স্পিকিং প্র্যাকটিসের অপরচুনিটি দিচ্ছি। এরপরে আসবো, সেটা হচ্ছে আমাদের স্টাডি প্ল্যান। আমরা এখানে স্টাডি প্ল্যানের মধ্যে আমাদের কি কি বই লাগবে সেটার লিস্ট দিয়েছি। তারপরে হচ্ছে আমাদের এভরিডে কি কি টাস্ক মানে আপনাদের করতে হবে বাসায় বসে, সেগুলো একটা লিস্ট দিয়েছি, এবং এখানে 17টা অ্যাসাইনমেন্টস আছে। আপনাদের এই প্রোগ্রেস ট্র্যাকার টুলে যা যা আছে এই অ্যাসাইনমেন্টসের মধ্যেও তাই আছে। এগুলো আপনাদের নোটস। আমরা বলেছিলাম যে আপনাদেরকে আমরা বেসিক গ্রামারের নোটস দিব, সেই বেসিক গ্রামারের নোটস এখানে আছে। কারণ এখান থেকে অ্যাসাইনমেন্ট 2 থেকেই আমাদের বেসিক গ্রামারের নোটস আছে, যে নোটসগুলো আপনাদের আসলে সেই একদম ইন ডিটেইল তো পড়ার দরকার নেই, আইএলটিএস এর জন্য যতটুকু দরকার ততটুকু আছে। যেমন আইএলটিএস এর জন্য আমাদের পার্টস অফ স্পিচ শেখার দরকার আছে,
তো পার্টস অফ স্পিচ শেখার এই বিষয়টা নিয়ে কথা বলার আগে আমরা আসি, আমরা আর কি দিব আপনাদেরকে। সেটা হচ্ছে আমরা লিসেনিং এর ভোকাবুলারির একটা লিস্ট দেব। এই আমাদের প্রোগ্রেস ট্র্যাকার টুলে এইটা 4 দিনে কমপ্লিট করা, মানে 4টা টাস্কে কমপ্লিট করার টাস্ক সেট করা আছে। সো এই যে প্রোগ্রেস, এখানে যে লিসেনিং ভোকাবুলারির যে একটা লিস্ট দিয়েছি, এগুলো শুধু এগুলোর অর্থ জানতে চাইলে জানতে পারেন, কিন্তু মেইনলি এই ওয়ার্ডগুলোর, এই প্রত্যেকটা ওয়ার্ডগুলোর স্পেলিংটা শিখে রাখবেন। কারণ অনেক বড় প্রবলেম হয় যখন আমরা দেখি যে আমরা শুনতে পাচ্ছি, আমরা শুনে একটা ওয়ার্ডকে বুঝলাম যে এখানে অ্যাপয়েন্টমেন্ট বলছে, ধরেন অ্যাপয়েন্টমেন্ট কথাটা বলছে, এখন অ্যাপয়েন্টমেন্ট বানানটা পারলাম না, তখন কিন্তু লিসেনিংয়ে কিন্তু আমরা মার্কসটা পাবো না। আমাদের স্পেলিং মিস্টেক হলে আমরা লিসেনিংয়ে মার্কস পাবো না। আমরা যতই বুঝতে পারি যে ওয়ার্ডটা, আমরা যদি স্পেলিং মিস্টেক করি তাহলে কিন্তু মার্কস পাচ্ছি না। সো আমাদের স্পেলিং মিস্টেক্স যাতে না হয়, সব মানে 80% ওয়ার্ডই এখান থেকে লিসেনিংয়ে আপনারা কমন পাবেন, এমন একটা পিডিএফ আমরা এখানে আপনাদেরকে গিফট করব এই কোর্সের সাথে। আপনারা বাসায় এটা প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা ওয়ার্ডের বানানটা বাসায় দরকার হলে 10 বার করে লিখে প্র্যাকটিস করবেন। এটা আপনাদেরকে আমরা এই কোর্সে দিব। এরপরে আমরা দেব ভোকাবুলারি ইবুক। আমাদের গ্র্যাডবার্ডসের স্পেশাল ভোকাবুলারি ইবুক আছে। বিশেষ করে এই ইবুকটার যে ফার্স্টের চ্যাপ্টার অক্সফোর্ড 3000 ওয়ার্ড, যে এটাই আইএলসের জন্য যথেষ্ট। এর পরবর্তীতে ম্যাগুশের এবং ব্রেগম্যাট এবং ব্যারন্স জিআরির কিছু ওয়ার্ডস আমরা এখানে অ্যাড করেছি, যেগুলো কিনা জিআরির জন্য এবং আইবিএ অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য। আর আপনি অক্সফোর্ড 3000 ওয়ার্ডস যদি শুধু ফার্স্টের এই চ্যাপ্টারটা যদি জানেন, তাহলেই আপনি 90% কমিউনিকেশন ইংলিশে করতে পারবেন। ইভেন নেটিভ স্পিকার যারা কিনা জন্মগত ইংলিশে কথা বলে, তারাও এই অক্সফোর্ড 3000 ওয়ার্ডসই ব্যবহার করে। আর অক্সফোর্ড ইউনিভার্সিটি এই কারণে এই 3000 ওয়ার্ডসকে ইনলিস্টেড করেছে, সেটাই আপনারা এখানে পেয়ে যাবেন। আমাদের এখানে অক্সফোর্ড 3000 ওয়ার্ডসের ইংলিশ ওয়ার্ড, সেটার মিনিং, সেটার সিনোনিম এবং সিম্পল সেন্টেন্সে এক্সাম্পল দেওয়া আছে, যাতে করে আপনারা এই ওয়ার্ডের ব্যবহারটাও বুঝতে পারেন। এই ইবুকটা আপনাদের পরবর্তীতে জিআরই প্রিপারেশন যদি নিতে চান তখনও কাজে লাগবে। এছাড়াও আমরা আরেকটা জিনিস গিফট করব, সেটা হচ্ছে হায়ার স্টাডিজের উপরে একটা ইবুক। এটা শুধু ইউনাইটেড স্টেটস মানে ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া আর ইউকে, এই 4টার জন্য। এটার 4টার ইন ডিটেইল সবকিছু এখানে আছে। আপনি শুধু এই গাইডটাকেও যদি ফলো করেন, আর আমাদের ফ্রি কনসালটেন্সি তো আছেই, আমাদের কোনো কিছু জানতে চাইলে ফ্রিলি আমাদের সাথে কথা বলতে পারেন, আপনারা সাজেশনস পেয়ে যাবেন। এই ইবুকটা দেখে আপনারা আপনাদের ফুল হায়ার স্টাডিজের যাত্রা নিজেই করতে পারবেন। কোথায় কতটুকু দরকার, টাকা পয়সা, কোন ইউনিভার্সিটিতে যাব না যাব, সমস্ত কিছুর একটা গাইডলাইন এখানে আছে। এটা আপনারা এই আমাদের সাথে পেয়ে যাবেন, আমাদের কাছ থেকে। আচ্ছা, এবার আসি আমাদের প্রোগ্রেস ট্র্যাকার টুলের মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করেছি আরও। সেটা হচ্ছে ভিডিওগুলোর সাথে সাথে আমাদের কিছু ভিডিওস আছে এখানে। এই আমাদের যে ক্লাসের পাশাপাশি এরকম যে ভিডিওসগুলো আছে, সেগুলো কেন আমরা দেখতে বলতেছি, এগুলো অন্য চ্যানেলের, তাও কেন দেখতে বলছি, কারণ আমরা যে বলি যে এক এক ফুলের এক এক ঘ্রাণ, এক এক ফলের এক এক টেস্ট, সবগুলোই তো আমাদের জন্য ভালো। সো আমাদের প্রিপারেশনের সময় আমরা যে সকল ভিডিওসগুলো দেখে মনে করেছি যে এই ভিডিওসগুলো আসলেই আমাদের বেনিফিট হয়েছে দেখার পরে, সো সেই ভিডিওসগুলোই আপনাদের জন্য আমরা সেট করেছি এবং এগুলোই যথেষ্ট। আমাদের ক্লাসের পাশাপাশি এই কয়টা ভিডিও যদি আপনারা অ্যাটলিস্ট দেখেন, এটা আপনাদের ফুল আইএলটিএস প্রিপারেশনের জন্য যথেষ্ট। এরপরে আসি স্পিকিং প্র্যাকটিসের জন্য আমরা কি করব। বাসায় স্পিকিং প্র্যাকটিসের জন্য আমরা প্রত্যেক ক্লাসে আপনারা দেখতে পারবেন এখানে আমরা স্পিকিং এর একটা টপিক সেট করেছি। আমাদের এই ডকুমেন্টের মধ্যে সেটা আছে, অ্যাসাইনমেন্ট, এই যে স্টাডি প্ল্যানের নিচেই স্পিকিং এর একটা ট্যাব আছে, সেখানে গেলেই আপনারা নেটিভদের কপি করার জন্য, নেটিভ স্পিকারদের কপি করার জন্য একটা প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি। সেটা হচ্ছে এইটা। এই প্লে লিস্টে 102টা ভিডিও আছে, যেটা কিনা আইএলটিএস এর স্পিকিং টপিকের উপরেই, কমন যে টপিকগুলো আইএলটিএস এর স্পিকিং এর, সেগুলোর উপরেই এই পডকাস্টগুলো আছে। পডকাস্ট শুনতে কেন আমি বলি, কারণ হচ্ছে এটা আপনাদের লিসেনিং এ যেমন হেল্প করবে, স্পিকিং এও হেল্প করবে নেটিভদের কপি করাতে। পডকাস্ট ইংলিশ, ব্রিটিশ, বিশেষ করে ব্রিটিশ পডকাস্ট কেন বেশি শুনবেন, ব্রিটিশ পডকাস্ট শুনবেন এই কারণেই, কারণ আইএলটিএস এর
মানে লিসেনিং এ যে অডিওটা হয় সেটা হয় ব্রিটিশ অ্যাকসেন্টে হয়, আর রেয়ারলি বলে ভুল হবে, খুব কম পার্সেন্টেজ হয় যে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে হয়। সো মেইনলি ব্রিটিশ অ্যাকসেন্টেই হয়। সো আপনি যত বেশি ব্রিটিশ পডকাস্ট শুনবেন, আপনার লিসেনিং অ্যাবিলিটি বাড়ার পাশাপাশি আপনি ব্রিটিশ অ্যাকসেন্টের সাথে ফ্যামিলিয়ার হয়ে যাবেন, যেটা কিনা আপনি যখন আইএলটিএস এক্সাম দিবেন তখন দেখবেন যে ওদের ওয়ার্ডগুলো আপনি বুঝতে ইজি হচ্ছে। যেমন অনেক সময় ব্রিটিশরা সানডেকে সুনডে বলে, এখন আপনি যদি সুনডে মানে সানডে এটা না বুঝেন, তখন কিন্তু সুনডে শুনলে আপনি তখন বুঝতে পারবেন না যে আসলে সানডে বলেছে। সো এই কারণে ব্রিটিশ পডকাস্ট বেশি করে শুনতে হবে। আর নেটিভ স্পিকারদের কেন কপি করতে বলি, কারণ এটাই এটা বেস্ট স্ট্র্যাটেজি স্পিকিং প্র্যাকটিসের। কারণ নেটিভ স্পিকারদেরকে কপি করলে আপনাদের এই গ্রামাটিক্যাল ভুল, তারপরে হচ্ছে প্রোনাউন্সিয়েশনের ভুলগুলো অটোমেটিক দেখবে কমে গেছে। কারণ এখন তো সেই সময় নাই যে গ্রামার ঠিক করব কথা বলার সময়, আর হচ্ছে প্রোনাউন্সিয়েশন ঠিক করব, সেই এই সুযোগটা নাই। ইভেন আরেকটা লাভ হবে, সেটা হচ্ছে ওদের সাথে মুখ মিলালে এই দেখবেন আপনার ফ্লুয়েন্সিটা অন্যদের থেকে ভালো হবে। অন্যান্য যত স্ট্র্যাটেজি আছে স্পিকিং এর ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য, তার থেকে ডাবল স্পিডে আপনাদের ফ্লুয়েন্সি বাড়বে। এবং সাথে সাথে যেটা বললাম, আপনাদের প্রোনাউন্সিয়েশন ঠিক হয়ে যাবে এবং অটোমেটিকলি গ্রামারের এররগুলো চলে যাবে। সো এই 102টা আমাদের এই ফুল ট্র্যাকারের মধ্যে সেট করা আছে। প্রত্যেকটা ক্লাসের পূর্বে অ্যাটলিস্ট 2টা ভিডিও আপনারা প্র্যাকটিস করবেন। এখন প্র্যাকটিস করার সময় ওদের পেসের সাথে যদি না ম্যাচ করতে পারেন, তখন আপনারা কাজ করবেন, তখন হচ্ছে এই প্লেব্যাক স্পিডটা একটু কমিয়ে নেবেন। প্লেব্যাক স্পিড কমিয়ে নিলে তখন দেখবেন ওদের সাথে আপনি ওদের পেসটা আপনি মেনটেন করতে পারছেন। পরে আস্তে আস্তে আপনাদের যখন প্রফিসিয়েন্সিটা বাড়তে থাকবে স্পিকিংয়ের, তখন আপনার স্পিডটা আবার বাড়াতে থাকবেন। এখন 0.75 দেন 0.85, তারপরে জাস্ট নর্মাল পেসে যাবেন ওদের সাথে। আরেকটা বিষয়, যখন এই ভিডিওগুলো দেখবেন তখন কোনোভাবেই সাবটাইটেল দেখবেন না, ঠিক আছে? এটা জাস্ট শুনবেন আর বলবেন। ওরা যে ওয়ার্ড যেভাবে উচ্চারণ করছে সেটা সেভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। যদি কোনো লাইন বা কোনো সেন্টেন্স মিস হয়ে যায়, দরকার হলে এই ভিডিওটা আবার রিভার্স করে তারপরে শুনবেন। এই হোল প্লেলিস্টটা আমরা এই আমাদের স্পিকিংয়ের যে ট্যাব সেটার মধ্যে অ্যাড করে দিয়েছি। এবং আমাদের আরেকটা স্পিকিং প্র্যাকটিসের সিস্টেম হচ্ছে, আমরা স্ট্র্যাটেজি সেট করেছি, সেটা হচ্ছে আমরা ইম্পর্টেন্ট স্পিকিং টপিকসগুলো যেগুলো আইএলটিএসে মেইনলি আসে, সেই টপিকসগুলোকে লিস্টেড করেছি, সেটাও আমরা প্রোগ্রেস ট্র্যাকারে অ্যাড করেছি। যেমন ফার্স্ট ক্লাসের পরে আমাদের স্পিকিং টপিকটা সেট করেছি হোম। সো এই হোমের উপর আপনার প্র্যাকটিস করার পরে দেন আমরা সেকেন্ড ক্লাসের শেষে এই হোম রিলেটেড অনেকগুলো কোশ্চেন করবো। প্রত্যেক স্টুডেন্টকে কোশ্চেন করবো, যাতে করে আপনাদেরকে আমরা জাজ করতে পারি যে আপনারা কতটুকু প্র্যাকটিস করছেন, প্লাস হচ্ছে আপনাদের যে কনফিডেন্স লেভেলটাও বাড়বে এবং আপনাদের ভীতি, যেটা কথা বলার ভীতিটা, সবার সামনে যখন কথা বলবেন সেই ভীতিটা কেটে যাবে, কনফিডেন্স বেড়ে যাবে, শাইনেসটা কমে যাবে। এখন আরও একটা ইম্পর্টেন্ট বিষয় বলছি, এই টপিকগুলো যখন প্র্যাকটিস করবেন সেটা কিভাবে করবেন, সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা টপিকের উপর 15 থেকে 20টা সেন্টেন্স একদম কোনো কিছু না দেখে, এআই ইউজ করবেন না, কোনো বই দেখবেন না, কোনো কিছু না দেখে যা মাথায় আসে তাই লিখেন। লেখার পরে এটা আপনাদের রাইটিং অ্যাবিলিটি বাড়াবে। আচ্ছা, তারপর লেখার পরে আপনাদের ফোনের ফ্রন্ট ক্যামেরাটা অন করে এই টপিকের উপরেই আপনি অ্যাটলিস্ট 2টা মিনিট কথা বলবেন। ওই যা লিখেছিলেন সেটা না দেখে হুবহু বলতে পারলে বলবেন, নইলে নিজের মতো করে অন্যভাবে হলো আপনি ওই টপিকের উপরে কথা বলবেন। অনেকের ক্যামেরা শাইনেস কাজ করে, দেখা যায় রুমে কেউ নাই কিন্তু তাও ক্যামেরার সামনে যখন কথা বলে তখন অনেক আটকে যায়। সো এই ক্যামেরা শাইনেসটা চলে যাবে। এটার কারণে আপনি এক্সামিনারের সামনে অন্যরকম একটা কনফিডেন্স পাবেন কথা বলার। আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আজকে আপনি হোম রিলেটেড একটা ভিডিও করেছেন 2 মিনিটের। সো এটা ফার্স্ট উইকে ধরেন প্রথম ক্লাসে করেছেন, এবং সেকেন্ড উইকে ধরেন আমাদের কোনটা আছে একটু ট্র্যাকার থেকে দেখি। সেকেন্ড উইকে ক্লাস 4-এর মধ্যে টপিক হচ্ছে রেস্টুরেন্ট নিয়ে যখন আপনি একটা পরবর্তীতে সেকেন্ড উইকে ভিডিও করবেন, তখন দেখবেন যে আপনার ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবেন। কারণ প্রথম যে প্র্যাকটিসগুলো করেছেন সেই প্র্যাকটিসের একটা ইম্প্যাক্ট তো আপনার সেকেন্ড মানে ওই প্রত্যেক উইকেই আপনি ট্র্যাক করতে পারেন, বুঝতে পারবেন যে না আপনার এই এতদিনের প্র্যাকটিসে একটা ভালো ইমপ্রুভমেন্ট আসতেছে। এবং
আপনি যখন ভিডিও করবেন তখন আরও একটা বিষয় দেখতে পারবেন, সেটা হচ্ছে আপনি কত বেশি কথা বলার সময় আটকে গেছেন, স্ট্যামারিং হয়েছে কতটুকু সেটা বুঝতে পারবেন, কতগুলো ভুল করেছেন এটা বুঝতে পারবেন। কারণ আমরা যখন কথা বলি তখন কিন্তু অনেক সময় বুঝতে পারি না যে আসলে আমাদের কতটুকু ভুল হচ্ছে, কোন জায়গায় ভুল হচ্ছে। কিন্তু আপনি যখন ভিডিও রেকর্ডটা রাখবেন তখন আপনি কিন্তু বুঝতে পারবেন, এবং পরবর্তীতে এটাই আপনাকে হেল্প করবে যে এই ভুলগুলো না করার। আচ্ছা, এবার এটা গেল স্পিকিং প্র্যাকটিসের বিষয়, এবং এখন আসি রিডিং প্র্যাকটিসের বিষয়। রিডিং প্র্যাকটিসের জন্য আপনারা মিররের মতো আরও অন্যান্য ব্রিটিশ যেসব নিউজ পেপারগুলো আছে সেগুলো পড়তে পারেন। ব্রিটিশ নিউজ পেপার কেন পড়তে বলি? কারণ ব্রিটিশ নিউজ পেপারগুলোতে লেখার যে স্টাইলটা, ক্যামব্রিজ যারা লেখে, ক্যামব্রিজের কোয়েশ্চেন্সগুলো, মানে ক্যামব্রিজ ইউনিভার্সিটি ইউকের, তো ওনারা তো ব্রিটিশ, তো ওনারা যে কোয়েশ্চেন্সগুলো আইএলটিএসের জন্য তৈরি করে, তো ওদের লেখার স্টাইল আর ব্রিটিশ নিউজ পেপার যারা লেখে তাদের লেখার স্টাইল তো স্বাভাবিক থাকবেই, মিলবে। আর ইংলিশেই তো লিখতেছে, সো ইংলিশে যত বেশি পড়বেন তত আপনাদের ইংলিশের রিডিং স্পিড বাড়বে এবং আপনাদের বোঝার ক্ষমতা বাড়বে, এবং পড়তে পড়তে অনেক অনেক ওয়ার্ড শেখা হয়ে যাবে আপনাদের। আমরা যতই ভোকাবুলারি ইবুকটা দেই, ওখানে অক্সফোর্ড 3000 ওয়ার্ডস আছে, দেখবেন 3000 ওয়ার্ডসের দেখা যাবে 2000 থেকে 2500 ওয়ার্ড আপনারা এমনি জানেন, আর বাকিগুলো আপনারা শিখে নিন। কিন্তু ওখান থেকে ওয়ার্ড ধরে ধরে মুখস্থ করার থেকেও পরে ধরেন যখন আর্টিকেলগুলো পড়তেছেন সেখান থেকে ওয়ার্ড শেখাটা বেশি কাজের। কারণ আপনি ওখানে লিস্ট ধরে ধরে 100 ওয়ার্ড পড়লেন, অথচ 5টা ওয়ার্ডও মনে থাকলো না। 5টা ওয়ার্ড মনে থাকাটাও কাজের, ঠিক আছে, কিন্তু অনেকক্ষণ সময় এখানে লিস্ট পড়ে যে সময়টা গেল, সেটার থেকে আপনি এখান থেকে আর্টিকেল পড়তে পড়তে ওয়ার্ড শিখবেন, এটা দেখবেন এটার পারসিস্টেন্সি আরও বাড়বে, মানে এই ওয়ার্ডগুলো আরও আপনার মনে থাকবে বেশি এবং এগুলো পরবর্তী কাজে লাগবে। আপনি এই ওয়ার্ডগুলো শিখার, আপনি অক্সফোর্ড 3000 ওয়ার্ডস থেকে শিখেন আর আর্টিকেল পড়ে পড়ে শিখেন, এই ওয়ার্ডগুলোকে নিজের লেখায় বলার ক্ষেত্রে কাজে লাগাবেন, এতে করে এই ওয়ার্ডগুলো আপনাদের মাথায় বেশি থাকবে এবং পরবর্তীতে ক্যামব্রিজের বই প্র্যাকটিস করা অথবা মেইন আইএলটিএস এক্সামে প্র্যাকটিস করার সময় আপনাদের দেখবেন লেখাটা পড়া ইজি লাগছে। তো এখানে কোন কোন আর্টিকেলগুলো আমরা মেইনলি পড়বো? ক্যামব্রিজের কোশ্চেন্সগুলো যারা সলভ করেছেন তারা হয়তো দেখবেন যে হেলথ, ওয়েদার, ক্রাইম, মানি, টেকনোলজি, এই টাইপের কোশ্চেন্স, এই টাইপের আর্টিকেলগুলো আসে। তারপর লিটারেচার, হ্যাঁ, তো সায়েন্স, এই টাইপের আর্টিকেলগুলো আসে। সো এখান থেকে আমরা সেই টাইপের আর্টিকেলগুলো এখান থেকে পড়বো, আমাদের সব পড়ার দরকার নেই। আমরা একটু হোম পেজে যখন আসবো তখন এখান থেকে দেখবো যে কোন আর্টিকেলটা আমাদের আসলে কাজের, সেটা দেখলাম, অথবা আমরা এখান থেকে সার্চ করেও আমরা বের করতে পারি। আমরা এই যে সার্চ অপশনে গিয়েও আমরা লিটারেচার লিখলাম, দেন ওই রকম করে আসবে আমাদের যেরকম চাই, অথবা এখান থেকে আমরা ডিরেক্টলি হেলথ গেলাম, হেলথে গেলে দেখা যাবে যে হেলথ রিলেটেড আর্টিকেলগুলো আসবে, আমরা এখান থেকে হেলথ রিলেটেড আর্টিকেলগুলো পড়তে পারি। তো প্রতিদিন অ্যাটলিস্ট 5টা করে আর্টিকেল পড়বেন, মানে 5টা টাইপের 5টা আর্টিকেল পড়বেন, এটা আপনাদের জন্য রিডিং স্পিড বাড়াতে হেল্প করবে। আর রিডিং স্পিড বাড়ার কারণে আপনাদের কি লাভ সেটা একটু বলি। আমি যখন আইএলটিএস এক্সাম দেই তখন আমার আর জাস্ট 5 মিনিট বাকি ছিল, তখন আমার 11টা কোশ্চেন লেখা বাকি। সো এই 11টা কোশ্চেন, এটা হচ্ছে তাও আবার পার্ট 3, যেটার প্যাসেজ কিনা আর একটু বেশি কঠিন থাকে। তো আমি 11টা কোশ্চেন সলভ করতে আমার কি হলো, আমি তো তখন মানে এত বেশি প্যানিকড হয়ে গেলাম যে আমার এত কম সময়, আমার এতগুলো কোশ্চেন বাকি, তো আমি এখন কি করব। সো আমি প্যানিকড হয়ে গেলাম, আমি তখন মনে হচ্ছে যে আমি প্যাসেজ কিছু বুঝতেছি না, আমার মনে হচ্ছে ইংলিশে লেখা না অন্য ভাষায় লেখা, আমি সেটাই বুঝতেছিলাম না। তখন আমি কি করলাম, তখন আমি ইংলিশের এত বেশি পড়ার কারণে, রেগুলার বেশি পড়ার কারণে আমার ইংলিশের রিডিং স্পিডটা অনেক বেশি ছিল, এবং এমনিতেও আমার আগের থেকেও ইংলিশ রিডিং স্পিড বেশি ছিল, কিন্তু এইখানে প্র্যাকটিস করার কারণে আরও বেশি হয়ে গেছে। রিডিং স্পিডটা বেশি হওয়ার কারণে পরবর্তীতে আমি প্যাসেজের দেখা যাচ্ছে যে প্রত্যেকটা লাইনে কয়েকটা ওয়ার্ড দেখে আমি জাস্ট অ্যাজিউম করতে পারছিলাম যে আসলে এই প্যাসেজটার মধ্যে কি আছে। আমি জাস্ট প্রত্যেকটা লাইনে কিছু ওয়ার্ডগুলো দেখে মানে জাস্ট পুরো প্যাসেজটাকে খালি জাস্ট চোখ বুলায় যাওয়ার কারণে আমি জাস্ট কিছু হলেও অ্যাজিউম করতে পেরেছি যে আমার এই কোশ্চেনের অ্যান্সারটা হয়তো এখানে আছে। এরকম অ্যাজিউম করার কারণে আমি এই 11টা কোশ্চেনের অ্যান্সারই আমি ওই 5 মিনিটের মধ্যে দিয়েছি। তো কি হলো, আমি 7.5 পেয়ে গেলাম, আমার রিডিংয়ে 7.5 চলে আসে। 11টা কোশ্চেন আমার
কম থাকার পরেও আমি কিন্তু 7.5 এসে গেছে, কারণ আমার আন্দাজগুলো ঠিক জায়গায় লেগেছে। এটা ঠিক জায়গায় লাগার কারণ কিন্তু এটা না যে আমি লাকি, হ্যাঁ আমি লাকি ছিলাম, কিন্তু আমার রিডিং স্পিড এখানে অনেক বড় একটা ভাইটাল রোল প্লে করেছে। সো রিডিং স্পিড বাড়ার জন্য প্র্যাকটিস করতে হবে অনেক। আমাদের ফার্স্টের ক্লাসের আলোচ্য বিষয় আজকে সেটা হচ্ছে ভোকাবুলারি। আমাদের ফার্স্টের ক্লাসের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভোকাবুলারি, কোয়েশন অ্যান্ড গ্রামার দ্যাট ইমপ্রেস। সো আজকে আমরা ভোকাবুলারি নিয়ে আসলে তেমন আলোচনা করব না, যেহেতু আমরা ইতিমধ্যে ভোকাবুলারি সম্পর্কে কিছুটা আলোচনা করেছি, আর একটা ভিডিও তো আমরা দিব বলেছি, যেটা কিনা আমাদের ইয়াতেই আছে, প্রোগ্রেস ট্র্যাকারেই আছে, যে অ্যাডভান্স ওয়ার্ডস যেগুলো কিন্তু রাইটিংয়ের জন্য দরকার, অ্যাডভান্স ভোকাবুলারি ভিডিও। হ্যাঁ, এটার ভিতরে 69টা C1 লেভেলের অ্যাডভান্স ভোকাবুলারি আছে, যেগুলো কিনা আপনারা লেখা এবং বলার ক্ষেত্রে ব্যবহার করবেন। তো এগুলো ভালো করে মুখস্থ করে নিয়ে এবং লেখা এবং বলার ক্ষেত্রে ব্যবহার করে করে এগুলোকে আয়ত্ত করতে হবে। এগুলো জাস্ট মুখস্থ করে রেখে দিলে হবে না, তাহলে কিন্তু প্রপার জায়গায় ব্যবহার করতে পারবেন না। আচ্ছা, ভোকাবুলারিস নিয়ে এটাই আমাদের কথা। আর বলেছি যে লেখার মধ্যে থেকেই, লেখা না, পড়া। যখন আপনার নিউজ পেপার পড়বেন, সেই নিউজ পেপার থেকেই অথবা যখন যাই শোনেন সেখান থেকে পিক করে করে ওয়ার্ডগুলোকে শিখলে ওইটা আরও বেশি আপনাদের মাথায় থাকবে এবং অবশ্যই সেগুলোকে ব্যবহার করতে হবে। এখন কোয়েশন অ্যান্ড গ্রামার দ্যাট ইমপ্রেস, এই রিলেটেড আলোচনায় আসার আগে আমরা কিছু কমন মিস্টেক্স, যেগুলো স্পিকিংয়ে আমাদের কিছু কমন মিস্টেক্স হয়, সেগুলো নিয়ে কিছুটা আলোচনা করি। আর এইখানে যতগুলো অ্যাসাইনমেন্টস আছে সেগুলোতে এখানের প্রথম দিকে যে অ্যাসাইনমেন্ট, বিশেষ করে অ্যাসাইনমেন্ট 2 থেকে অ্যাসাইনমেন্ট 7 পর্যন্ত, এইটুকের মধ্যে অ্যাসাইনমেন্ট 6, অ্যাসাইনমেন্ট 2, 3, 4, 5 and 6, এই 5টা অ্যাসাইনমেন্টসের মধ্যে হচ্ছে আমাদের গ্রামারের নোটসগুলো আছে। তো অ্যাসাইনমেন্টস 2 এর মধ্যে আমরা কিছু জিনিস দেখব, তার মধ্যে একটি হচ্ছে চাঙ্ক সিলেকশন। চাঙ্ক সিলেকশন মানে হচ্ছে কোনো সেন্টেন্সের কিছু ওয়ার্ডের এক একটা গ্রুপ, যেটুকু কিনা মানে এই গ্রুপিং করে করে আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে যখন মানে বলি তখন মেইনলি এটা মানে সহজে বোঝা যায়। যে চাঙ্ক সিলেকশনের ডেফিনিশনটাই দেখি। চাঙ্ক সিলেকশন in a sentence refers to the process of identifying groups of words or chunks, মানে গ্রুপ অফ ওয়ার্ডসটাকে আমরা চাঙ্ক বলতেছি, within a sentence. Chunks can be words that always go together or words that commonly go together. মানে কিছু চাঙ্ক মানে কিছু ওয়ার্ড সবসময় পাশাপাশি বসে, যেমন বাই দ্য ওয়ে, অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম। এগুলোর একটা ওয়ার্ডও আপনারা এটার জায়গা পরিবর্তন করতে পারবেন না। দ্য ওয়ে বাই এরকম লিখতে পারবেন না, এন্ড অফ দ্য টাইম অ্যাট দ্য এরকম, মানে কোনোভাবেই এগুলোর ওয়ার্ডগুলোকে কোনো পজিশন চেঞ্জ করতে পারবেন না। সো এইটা হচ্ছে অলওয়েজ গো টুগেদার। আবার কিছু ওয়ার্ডস হচ্ছে যেগুলো সবসময় যে একসাথে পাশাপাশি বসবে এমন নয়। আমি একটা সহজ উদাহরণ দিই বাংলা থেকে। যেমন দেয়ালে লেখা থাকে না, এখানে প্রস্রাব করিবেন না, করিলে শাস্তি হইবে। এখানে প্রস্রাব করিবেন না এরকম লেখা আছে, ফার্স্টের চাঙ্ক এটা, করিলে শাস্তি হবে, এটা একটা চাঙ্ক। এই দুইটা চাঙ্ক যদি আমি প্রপার চাঙ্কিং না করি তখন অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন আমি যদি বলি এখানে প্রস্রাব করিবেন, না করিলে শাস্তি হইবে, তাহলে নাটা আগের চাঙ্কে না রেখে পরের চাঙ্কে অ্যাড করার কারণে এই একটা সেন্টেন্সের অর্থই আলাদা হয়ে গেল। তেমনি ইংলিশেরও আমরা যদি প্রপার চাঙ্কিং না করি তাহলে আমাদের অর্থই অন্যরকম হয়ে যেতে পারে। যেমন আমি প্যাসেজটা পড়ে দেখাই। It has been suggested that a child needs to hear 1000 words stories before learning to read. এটা যতটুকু সহজে এখন আমি বুঝতে পারলাম, আমি যদি রোবটের মতো এটা পড়তাম, যেমন দেখেন, it has been suggested that a child needs to hear 1000 stories before learning to read and this can be easily accomplished in 1 year if parents adhere to Mem-Fox's formula. এরকম যদি আমি একটানা পড়ে যাই, চাঙ্কিং না করি, তখন আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে না, আমরা সহজে বুঝতে পারবো না। তাই প্রপার চাঙ্কিং করতে হবে। এখন প্রপার চাঙ্কিং করতে গেলে আমাদের
কখন এক একটা চাঙ্ক সিলেকশন করি, এটা বিশেষ করে আমরা লিঙ্কার্সের ক্ষেত্রে এবং পাংচুয়েশনসের ক্ষেত্রে। যেমন আমরা প্রথমে এইটা যদি বলি, ইট হ্যাজ বিন সাজেস্টেড দ্যাট, এই দ্যাট একটা লিঙ্কার, এখানে আমরা থেমেছি। এরপরে দেখি আ চাইল্ড নিডস টু হিয়ার 1000 স্টোরিজ বিফোর লার্নিং টু রিড, এরপরে কমা, এটা একটা পাংচুয়েশন। আবার এখানেও লিঙ্কার আছে অ্যান্ড, and this can be easily accomplished in 1 year. এরপর আছে if একটা লিঙ্কার, if parents adhere to Mem Fox's formula of at least 3 years a day, এরপর একটা পাংচুয়েশন আছে, এটা হচ্ছে ড্যাশ। এরপর আমরা বলবো one favorite, কমা, থামলাম, এবার one familiar, থামলাম, and one first read starting from the day the baby is born, এবং এখানেও দেখেন এখানেও কমাও আছে এবং লিঙ্কারও আছে। সো এখান থেকে আমরা পরেরটুকু পড়ে ফেললাম। তো প্রপার চাঙ্কিং এর কারণে আমরা এটা যখন পড়বো তখন দেখবেন এটা বুঝতে আরো ইজি হচ্ছে। যেমন পুরোটা আমি পড়ে শোনাচ্ছি। It has been suggested that a child needs to hear 1000 stories before learning to read, and this can be easily accomplished in 1 year if parents adhere to Mem Fox's formula of at least 3 stories a day, one favorite, one familiar, and one first read starting from the day the baby is born. দেখেছেন এখন কিন্তু সহজে বোঝা গেল, কিন্তু প্রথমে যখন আমি রোবটের মতো পড়ছিলাম তখন কিন্তু সহজে বোঝা যাচ্ছিল না। স্পিকিং এর আরো একটা কমন ভুল, সেটা হচ্ছে শর্ট এন্ড লং ভাওয়েল। যখন একটা ওয়ার্ডের মধ্যে সিঙ্গেল একটা ভাওয়েল থাকবে তখন এটাকে আমরা শর্ট ভাওয়েল বলতেছি, আর পাশাপাশি যখন 2 বা ততোধিক ভাওয়েল থাকবে তখন ওটাকে আমরা লং ভাওয়েল বলতেছি। যেমন বিচ, বিচ ওয়ার্ডটায় একটা আই, এটার অর্থ মেয়ে কুকুর, আর নিচেরটায় দেখেন ই আর এই, 2টা ভাওয়েল আছে পাশাপাশি, এটা তখন উচ্চারণ কি হচ্ছে বিচ, বিচ, একটু টেনে উচ্চারণ হচ্ছে। সো এটার অর্থ হচ্ছে সমুদ্র সৈকত। এখন আমি যদি এইটা লিখে BEACH, এইটার এখানে যদি উচ্চারণ করি বিচ, তখন স্পিকিং এর ক্ষেত্রে তখন এটা কিন্তু ভুল। তখন যে লিসনার হবে সে ভাববে আপনি মনে হয় মেয়ে কুকুরের কথা বলছেন। সেম শিপের কথাই আসি, যেমন শিপ এটা হচ্ছে জাহাজ, SHIP, আর SHWP এটা হচ্ছে শিপ, এটার অর্থ হচ্ছে ভেড়া। ঠিক আছে, সো অর্থটা কিন্তু এই লং ভাওয়েল শর্ট ভাওয়েলের কারণেও কিন্তু চেঞ্জ হয়ে যায়। যেমন I was walking along the beach, মানে আমি সমুদ্র সৈকত ধরে হাঁটছিলাম। তো আমি যদি I was walking along the beach এরকম বলি তখন কি হলো অর্থ, যে আমি একটা মেয়ে কুকুরের সাথে সাথে হাঁটছিলাম বা তার মাথার উপর হাঁটতেছিলাম বা এরকম টাইপের কিছু, উল্টাপাল্টা একটা বুঝাবো। সো আমাদের শর্ট ভাওয়েল লং ভাওয়েলের কথাটা একটু বুঝে কাজ করতে হবে। আর কিছু কমন মিস্টেকস আছে স্পিকিং এর, যেমন TIAL আর CIAL, এগুলোর উচ্চারণকে আমরা শিয়াল শিয়াল বলি, কিন্তু এগুলা TIAL আর CIAL এগুলোর উচ্চারণ হবে শল। সো যেমন দেখেন এটাকে আমরা ফিনান্সিয়াল বলি, তারপরে এসেনশিয়াল বলি, ক্রুশিয়াল বলি, কিন্তু এগুলো কিন্তু প্রোনাউন্সিয়েশন ভুল। আমাদের এটা হবে ফিনান্সিয়াল, এসেনশিয়াল, ক্রুশিয়াল, এরকম। সেম CALLY কে আমরা ক্যালি বলি, যেমন বেসিক্যালি, ড্রামাটিক্যালি এরকম বলি, এটা উচ্চারণ ভুল। এগুলোর উচ্চারণ হবে ক্লি, বেসিক্যালি, ড্রামাটিক্যালি এরকম। আবার যেমন টি দিয়ে স্টার্ট যদি হয় ওয়ার্ডের, সেটার উচ্চারণ হবে ঠয়ের মতো, যেমন টিচার, টিচার না, এটা হবে টিচার। আর অন্য কোনো লেটারের পরে যদি টি আসে তখন ওইটার উচ্চারণ হবে টি এর মতো, যেমন স্টুডেন্ট, এখানে টয়ের মতো উচ্চারণ হচ্ছে। সো এটার উচ্চারণ কিন্তু তখন স্টুডেন্ট হবে না, তখন ওইটা আবার রং হয়ে যাবে। সো স্টুডেন্ট হবে। স্ল্যাং ল্যাঙ্গুয়েজের কথা বললাম, কনফ্র্যাকশন এন্ড স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। স্ল্যাং ল্যাঙ্গুয়েজে আমরা বলে হচ্ছে গনা, ওয়ানা, টু নো, গাচ্ছা, লেমি, এগুলো কি গনা কি গোয়িং টু, ওয়ানা হচ্ছে ওয়ান টু, টু নো মানে হচ্ছে আই ডোন্ট নো, এরকম না, আই ডোন্ট নো, এরকম এই টাইপের কথাগুলো হচ্ছে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। আর আমরা যে গোয়িং টু, ওয়ান টু, ডোন্ট নো, গট ইউ, মানে এই টাইপের গোয়িং টু, ওয়ান টু, মানে বিশেষ করে ডোন্ট নো, এগুলো হচ্ছে কনট্রাকশন মেনলি। হ্যাঁ, ডোন্ট, হ্যাঁ। সো ওন্ট,
এই টাইপের কথাগুলোকে হচ্ছে কন্ট্রাকশন বলতেছি আমরা। কন্ট্রাকশন অ্যান্ড স্ল্যাং ল্যাঙ্গুয়েজ সাধারণত স্পিকিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, তাও আমি বলবো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ স্পিকিংয়ে না ব্যবহার করতে। যেহেতু আমরা এক্সামিনারের সাথে কথা বলছি, এটা ফর্মাল কনভারসেশনে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা উচিত নয়। ইভেন নেটিভ স্পিকারও আপনার সাথে যখন কথা বলবে, তখন ফর্মালি যখন কথা বলবে, তখন তারাও স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে না। সো যখন ফর্মালি কথা বলবেন অবশ্যই চেষ্টা করবেন স্ল্যাং ল্যাঙ্গুয়েজকে অ্যাভয়েড করতে, বাট কন্ট্রাকশন ইউজ করতে পারবেন স্পিকিংয়ের ক্ষেত্রে। যদিও আপনি কন্ট্রাকশন ব্যবহার করতে পারছেন, কিন্তু আপনি রাইটিংয়ের ক্ষেত্রে কন্ট্রাকশন কখনোই ব্যবহার করতে পারবেন না। এরপর কলোকেশন হচ্ছে কোন, ওই যে বললাম অলওয়েজ গো টুগেদার, যে ওয়ার্ডগুলো পাশাপাশি যেতেই হবে। সো কলোকেশনটাও এরকম একটা বিষয়, কোনটার পাশে কোনটা সবসময় যায়, মানে কোন ওয়ার্ডটা কোনটার পাশে যায়। যেমন হাই বিল্ডিং একটা রং মানে কথা, বিশেষ করে হাই মানে উঁচু আর বিল্ডিং মানে দালান। আমি তো নর্মালি মনে করতে পারি এটা হাই বিল্ডিং লিখলে সমস্যা কি, কিন্তু এটা কলোকেশন ম্যাচ করে না। এটা হতে হবে হাই রাইজ বিল্ডিং অথবা টল বিল্ডিং, এগুলো কলোকেশন, মানে এগুলো যায়, এই ওয়ার্ডগুলোর পাশে যায়। হ্যাঁ, এগুলো কমন কিছু কলোকেশনস আছে, এগুলো আপনারা শিখে নিন। আর কমন কিছু ইডিয়মস আছে, আর হচ্ছে টাং টুইস্টার। এই দুইটা বিষয় আমরা এখন আলোচনা করব। যেমন কমন ইডিয়মস কি? ইডিয়মস হচ্ছে ওইটাও গ্রুপ অফ ওয়ার্ডের মতো, যেগুলোর কিন্তু আলাদা কোনো মিনিং থাকে। হ্যাঁ, গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু যা দেখতেছি সেটা না, মানে আক্ষরিকভাবে এটা মিনিং না, আমাদের এটা একটা ভাব অর্থ থাকে। ওয়ান্স ইন আ ব্লু মুন, এটা দেখে কি মনে, এটা কিন্তু এটা নীল চাঁদের কথা বলতেছে, কিন্তু আসলে এটার ভাব অর্থ এইটাই যে ওয়ান্স ইন আ ব্লু মুনের অর্থ মানে কদাচিৎ অথবা হচ্ছে রেয়ারলি, এই টাইপের। আমরা কিছু কমন ইডিয়মস এখান থেকে শিখবো, যেগুলো কিনা আমাদের বিশেষ করে কমন এক্সপ্রেশন, কমন কিছু ফিলিংসের এক্সপ্রেশন। হ্যাঁ, এগুলো যখন আমরা স্পিকিংয়ের ক্ষেত্রে যাই, তখন আমরা কমন ইডিয়মসগুলো যদি ব্যবহার করি, তাহলে আমাদের স্পিকিংয়ে লেক্সিক্যাল রিসোর্সে ভালো মার্কস আসবে। আদারওয়াইজ আমাদের লেক্সিক্যাল রিসোর্সে মার্কস তেমন ভালো আসবে না। অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করা প্লাস হচ্ছে কমন ইডিয়মস যদি আমরা ব্যবহার করি স্পিকিংয়ের ক্ষেত্রে, তাহলে আমাদের লেক্সিক্যাল রিসোর্সে ভালো মার্কস আসবে স্পিকিংয়ের। আর রাইটিংয়ের ক্ষেত্রে কমন ইডিয়মসগুলো আমরা ব্যবহার করতে পারবো না, কোনো ইডিয়মস আমরা রাইটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। যেমন কমন কিছু ইডিয়মস, যেমন ওয়ান্স ইন আ ব্লু মুন, মানে রেয়ারলি। আই গো টু বিচ ওয়ান্স ইন আ ব্লু মুন, মানে আমি সমুদ্র সৈকতে যাই খুবই রেয়ারলি, মানে একদম কদাচিৎ যাই, মানে একদম রেয়ার যাওয়াটা। সো এই রেয়ার কথাটা আমরা বেশিরভাগ সময় বলি। সো এইটা একটা কমন ইডিয়মস হিসেবে আমরা ব্যবহার করতেই পারি কথাগুলো। পিস অফ কেক মানে সহজ, একদম সহজ। সলভিং দিস পাজল ওয়াজ আ পিস অফ কেক ফর হার, মানে ওই মেয়েটার জন্য কি, তার জন্য এই পাজলটা সলভ করা একেবারেই সহজ ছিল। তো পিস অফ কেক। তারপর ইন আ নাটশেল, এটাও অনেক কমন, মানে এটা যখন আমরা কোনো কিছুর সামারাইজ করি তখন আমরা ব্যবহার করি। তারপর ওভার দ্য মুন, খুব খুশি হইলে তখন এটা হয়। যেমন শি ওয়াজ ওভার দ্য মুন ওয়েন শি গট হার ড্রিম জব, সে যখন তার স্বপ্নের চাকরিটা পেয়ে গেল তখন খুব খুশি হয়ে গেল। তো খুব খুশির এক্সপ্রেশনটা দেওয়ার জন্য আমরা ওভার দ্য মুন বলতেই পারি। তারপর নট মাই কাপ অফ টি, নট মাই কাপ অফ টি মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু খারাপ না, কিন্তু আমার ভালো লাগে না, এরকম কোন এক্সপ্রেশন যদি আমরা বলতে চাই তখন নট মাই কাপ অফ টি বলতে পারি। যেমন ওয়াচিং হরর মুভিজ ইজ নট মাই কাপ অফ টি, অন্যের হরর মুভি ভালো লাগতেই পারে কিন্তু আমার ভালো লাগে না। সো এই টাইপের এক্সপ্রেশনের জন্য নট মাই কাপ অফ টি বলতে, নট মাই কাপ অফ টি, কাপ অফ। আচ্ছা, এরপর অ্যাপল অফ মাই আই, আমার একদম নয়নের মনে, আমার খুব পছন্দের, এরকম বোঝানোর জন্য অ্যাপল অফ মাই আই এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে ফিলিং ব্লু, ফিলিং ব্লু কখন ব্যবহার করতে পারবো, যখন হচ্ছে আমরা বুঝাবো যে আমরা অনেক দুঃখী ছিলাম, কোনো কারণে আমরা খুব কষ্ট পেয়েছি মনে, এইরকম ক্ষেত্রে আমরা ফিলিং ব্লু ওয়ার্ডটা ইউজ করতে পারি। এবার আসি পার্টস অফ স্পিচে। গ্রামারের এতক্ষণ আমরা তো কিছু মিস্টেকস নিয়ে
এবার আসি টাং টুইস্টার নিয়ে। ফিলিং ব্লু। ফিলিং ব্লু হচ্ছে যখন আমরা মনে কষ্ট পাই বা মনে দুঃখ পাই, এই টাইপের এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা ফিলিং ব্লু এই ইডিয়ামসটা ব্যবহার করতে পারি। যেমন শি ওয়াজ ফিলিং ব্লু আফটার হিয়ারিং দ্য স্যাড নিউজ, মানে এই দুঃখের সংবাদটা শোনার পরে সে তার মন মানে ভেঙে গেল বা হচ্ছে তার অনেক কষ্ট লাগছে মনে, এরকম টাইপের একটা ফিলিংস এখানে বোঝাচ্ছে ফিলিং ব্লু। তো এই টাইপের ইডিয়ামসগুলো আমরা সহজেই ব্যবহার করতে পারবো, তবে আমাদেরকে অবশ্যই দেখতে হবে এইগুলো যেন আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, সঠিক এক্সপ্রেশনে ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমরা যদি ভুল ব্যবহার করি এটা তখন কিন্তু হিতে বিপরীত হবে। লেক্সিক্যাল রিসোর্সে মার্কস পাওয়ার বদলে আপনি মার্কস খোয়াবেন। সো আপনাদের এই ওয়ার্ডগুলো বা এই ইডিয়মসগুলোকে সঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে। এরপর সে টাং টুইস্টার। টাং টুইস্টার হচ্ছে আমাদের জিহ্বার জড়তাকে দূর করার জন্য ব্যবহার করা হয়। যেমন বাংলায় আমরা অনেক মজা করে কিছু খেলা খেলেছি কিনা আপনার মনে আছে কিনা, যেমন আমরা বলতাম না পাখি পাকা পেঁপে খায়, এটাকে বলতাম না যে দ্রুত একশ্বাসে বলো, তখন অনেকে যে ধরুন পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, এরকম করে আমি দ্রুত বলতে পারতেছি, তখন এটা কিন্তু অনেকে যে পাখি পাপা পেঁপে পায় এরকম টাইপের হয়ে যায়, কিন্তু মুখ জড়ায় যায়। সো এইরকম জড়তাগুলো, আমাদের ঠোঁটের যে জড়তা বা জিহ্বার যে জড়তাগুলো, এগুলো কাটানোর জন্য আমাদের টাং টুইস্টার প্র্যাকটিস করতে হবে। যেমন আমাদের এখানে আমি কিছু সহজ টাং টুইস্টার দিয়েছি, এই টাং টুইস্টারগুলো প্র্যাকটিস করবেন যাতে করে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলার সময় যেন জিহ্বা জড়ায় না যায়। এতে করে কিন্তু আমাদের প্রোনাউন্সিয়েশনে অনেক ভালো একটা মার্কস আসবে, কারণ স্পিকিংয়ের একটা পার্টই হচ্ছে মার্কিংয়ের, সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। তো প্রোনাউন্সিয়েশনের যে টাং টুইস্টারগুলো প্র্যাকটিস করলে আপনাদের জিহ্বার অনেক জড়তা কেটে যাবে। যেমন ক্যান ইউ ক্যান, ক্যান অ্যাজ এ ক্যানার ক্যানার, যেমন ক্যান ইউ ক্যান ক্যান অ্যাজ এ ক্যানার ক্যান ক্যান ক্যান। যেমন রেড লরি ইয়েলো লরি, রেড লরি ইয়েলো লরি, রেড লরি ইয়েলো লরি, এটা আমার জিহ্বা কিন্তু জড়ায় যাচ্ছে, কিন্তু এটা প্র্যাকটিসের অভাবে। আপনারা যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন তখন এরকম জড়াবে না। যেমন আইরিশ রিস্ট ওয়াচ, আইরিশ রিস্ট ওয়াচ, আইরিশ রিস্ট ওয়াচ, এভাবে 3 free throws, 3 free throws, 3 free throws, এরকম করে আপনারা টাং টুইস্টারগুলো প্র্যাকটিস করবেন। এই গেল হচ্ছে আমাদের স্পিকিং এর কিছু বিষয়। এখন আমরা আসি গ্রামারে। গ্রামারের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পার্টস অফ স্পিচ। আমাদের যে ওয়ার্ড নিয়েই তো খেলা, তো এই ওয়ার্ডগুলোকে তো চেনা জরুরি আমাদের। নাউন, তারপরে কোন নাউন, কোনগুলো অ্যাডজেক্টিভ, কোনগুলো অ্যাডভার্ব, এগুলো আমাদের জানতে হবে। কোনগুলো ভার্ব, প্রিপোজিশন, এগুলো আমাদের জানতে হবে। কিছু এই যে এগুলো কেন জানতে হবে, কারণ আপনি লিসেনিং অথবা রিডিং এর ক্ষেত্রে ফিল ইন গ্যাপস এরকম থাকে। ফিল ইন গ্যাপসে দেখবেন যে গ্যাপের পরে যদি একটা নাউন ওয়ার্ড থাকে, ধরেন একটা গ্যাপ, দেন পরে একটা নাউন ওয়ার্ড দেখলেন, তো নাউন ওয়ার্ডটা দেখার পরে আপনি কি মনে করবেন যে যেহেতু নাউন আছে পরে, তাহলে গ্যাপের মধ্যে নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। আপনি যদি এখন নাউন ওয়ার্ড কোনগুলো সেগুলো না জানেন, অ্যাডজেক্টিভ ওয়ার্ড কোনগুলো সেগুলো না জানেন, তখন কিন্তু আপনি সহজে একটুগুলো ক্যাচ করতে পারবেন না। যেমন নাউন ওয়ার্ডের আগে যদি একটা গ্যাপ দেখেন, তখন কিন্তু আপনি চাইলেই, তখন আপনি বুঝতেই পারবেন যে এই নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ থাকবে। তখন আপনি অডিও যেটা শুনতেছেন অথবা রিডিং এর প্যাসেজ যেটা পড়তেছেন, তখন আপনি কিন্তু অ্যাডজেক্টিভ টাইপের ওয়ার্ডগুলোকে খুঁজে বের করতেছেন, এবং নাউন ওয়ার্ডটার সামনে তখন অ্যাডজেক্টিভ টাইপের ওয়ার্ডটাকে সহজে আপনি বসাইতে পারতেছেন। যদি নাউন অ্যাডজেক্টিভ টাইপের ওয়ার্ড এটা যে নাউনের আগে বসে, এটা যদি আপনি না জানেন এটা, তখন কি হবে, তখন আপনি কিন্তু ওই নাউনের আগে বক্সের মধ্যে একটা নাউন বসাও ভুল করে ফেলতে পারেন। সো আপনার এটা বুঝতে হবে। যেমন তারপরে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি, ভার্বের পরে বসে। একটা ভার্ব ওয়ার্ড আছে, তারপরে একটা ড্যাশ আছে, তখন ওইটার পরে আমরা অ্যাডভার্ব টাইপের ওয়ার্ড বসতেই পারে। সো এগুলো আপনাদের বুঝতে হবে, কোনগুলো অ্যাডভার্ব, কোনগুলো অ্যাডজেক্টিভ, কোনগুলো নাউন, এটা বুঝতে হবে। এরপরে আসি হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন, এখানে যে ছবিটার মধ্যে কিছু রুলস আছে, এই রুলসগুলো তখনই কাজে লাগে যখন আপনি এই প্রিপোজিশনগুলো যে ওয়ার্ডের সাথে বসে সেই ওয়ার্ডের অর্থ জানবেন। যদি অর্থ না জানেন তখন কিন্তু এই রুলসটা যদিও তখন কাজে আসে না। কিন্তু এই কিছু ওয়ার্ড আছে যেগুলোর সামনে, যেগুলোর পিছনে এই কোনো রুলস খাটে না, সবসময় সেই প্রিপোজিশনগুলো ওই ওয়ার্ডের আগে পরে বসেই, মানে সবসময় বসে। ওই যে বললাম কলোকেশন,
সো এগুলো হচ্ছে সেগুলোকে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আমাদের মুখস্থ করতে হবে। এখানে আমি জাস্ট 200টা কমনলি ইউজড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে জাস্ট লিস্ট করেছি। সো আপনারা একটু মুখস্থ করে নিন, এটা কাজে দিবে আপনাদের আশা করি। আর এখানে যে রুলসগুলো আছে সেগুলো আপনারা ছবি দেখে বুঝে নিন। যদি এই কোনো গ্রামারের নোটসে কোনো প্রবলেম থাকে বুঝতে, আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ বুঝাই দেব। এরপর সেই ভার্বটাও একটা ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ। সো এটাও ভালো করে পড়ে নিন। আর টেন্সের বিষয়টা আসি। গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসির জন্য আপনাদের দুইটা খুব ইম্পর্টেন্ট বিষয় আছে। এক নম্বর বিষয়টা হচ্ছে এই টেন্স, আর একটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের ব্যবহার। এই দুইটা দিক ঠিক রাখলে মোটামুটি গ্রামার অনেক মানে ঠিকঠাক ইউজ করা হয়ে যায়। যেমন দেখেন টেন্সের যে বিষয়গুলো, অক্সিলারি ভার্ব, কোন টেন্সের জন্য কোন অক্সিলারি ভার্ব ব্যবহার হয় এবং ভার্বের কোন ফর্মটা থাকে, এই জিনিসটা যদি আপনি সহজ বুঝে যান, টেন্সটা কোন ভাব মানে কোন টাইমটা বোঝানোর জন্য আমরা কোন টেন্স ব্যবহার করছি বা কোন টাইমটা ব্যবহার করার জন্য কোন অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করছি, সেগুলো বোঝাটা আপনাদের বেশি জরুরি। এই কারণে আমরা টেন্সের বিষয়ে যে অ্যাক্টিভ এবং প্যাসিভ ফর্মের সেন্টেন্সের আমরা কিছু এক্সাম্পলও দিয়ে দিচ্ছি, ইংলিশ এবং বাংলা এক্সাম্পল দিয়ে দিয়েছি এবং কোনটার ক্ষেত্রে কোন অক্সিলারি ভার্ব এবং ভার্বের কোন ফর্মটা আছে সেটাও আমরা লিস্ট করে দিয়েছি। সো এটাকে খুব ভালো করে মুখস্থ করে নিন। পারলে এগুলো দিয়ে আপনারা সেন্টেন্স তৈরি করবেন। এক একটা টেন্স দিয়ে আপনারা 10টা করে সেন্টেন্স তৈরি করতে পারেন। এটা আপনাদের কাজে দিবে, আপনাদের রাইটিং এর গ্রামারের অনেক ভুল আপনাদের সংশোধন হয়ে যাবে। এরপরে আসি হচ্ছে যেমন বলেছিলাম যে টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের পারফেক্ট ব্যবহার করাটাই হচ্ছে আপনাদের টেন্সকে পারফেক্টলি ব্যবহার করা। সো কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের সাথে পাংচুয়েশন, এই কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের বিশেষ করে লিঙ্কার্সগুলোর ব্যবহার এবং পাংচুয়েশনের সঠিক ব্যবহারটা যদি আপনি করতে পারেন তাহলে অটোমেটিকলি কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক হয়ে যাবে। নর্মালি সেন্টেন্সের স্ট্রাকচারে কি থাকে? সাবজেক্ট, ভার্ব এন্ড একটা অবজেক্টিভ। এইটা হচ্ছে সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার। কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে আসলে মেইনলি দুইটা আলাদা আলাদা বাক্যাংশ অথবা ক্লজের সমষ্টি নিয়ে একটা সেন্টেন্স হচ্ছে। সো এই দুইটা ক্লজকে এখন যে লিঙ্কারটা মানে দুইটা ক্লজকে কানেক্ট করতেছে সেইটার সঠিক ব্যবহার এবং সেটা পাংচুয়েশনের ব্যবহারটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে অটোমেটিকলি আমাদের কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সটা ঠিক হয়ে যাবে। যেমন অ্যান্ড, বাট, অর এই টাইপের ওয়ার্ডগুলো তো আমরা জানি, এবং, কিন্তু এবং অথবা। হ্যাঁ, তো সো মানে সুতরাং, ইয়েট অথচ, ফর জন্য, নর এবং না, এরকম টাইপের ক্ষেত্রে এই টাইপের লিঙ্কার্সগুলোর যে ব্যবহারগুলো সেগুলো যদি আমরা করতে পারি দেন আমাদের কম্পাউন্ড সেন্টেন্সটা সহজ হচ্ছে। যেমন আই লাভ টু ট্রাভেল and I enjoy meeting new people, দুইটা আলাদা আলাদা ক্লজ। এগুলোর ক্ষেত্রে দেখেন কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে ক্লজগুলো কিন্তু একটার উপর ডিপেন্ড করতেছে না। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু অত বেশি ডিপেন্ড করতেছে না, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ক্লজগুলো কিন্তু দুইটা টাইপের হয়, কম্পাউন্ড ডিপেন্ডেন্ট ক্লজ এন্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো এখানে অ্যান্ডের দেখেন আই লাভ টু ট্রাভেল, আমি ট্রাভেল করতে পছন্দ করি, এই ক্লজটার একটা ইন্ডিপেন্ডেন্টলি ওরাও মিনিং করতে পারতেছে। আবার আই এনজয় মিটিং নিউ পিপল, এটাও ইন্ডিপেন্ডেন্টলি মানে ভাব প্রকাশ করতে পারছে। তাহলে দুইটা আলাদা আলাদা ক্লজকে বা আলাদা আলাদা সেন্টেন্সকে জাস্ট অ্যান্ড দ্বারা অ্যাড করা হয়েছে। এখন দেখেন অ্যান্ড, বাট, অর, সো, ইয়েট, ফর, নট এগুলো প্রত্যেকটার আগে কিন্তু কমা ব্যবহার হচ্ছে। কমাটা কিন্তু ঠিক এগুলোর আগেই ব্যবহার করতে হবে। এগুলো যখন ব্যবহার করতে পারবেন তখন দেখবেন আপনাদের অটোমেটিকলি কম্পাউন্ড সেন্টেন্স ঠিক হয়ে গেছে। যেমন শি ওয়ান্টেড টু গো টু দ্য পার্ক, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আবার ইট স্টার্টেড রেনিং, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো ইউ ক্যান স্টাডি নাও, ইউ ক্যান ফিনিশ ইউর হোমওয়ার্ক লেটার, দুইটা আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, জাস্ট অ্যাড করা হয়েছে এই কম্পাউন্ড লিঙ্কার্স গুলো দিয়ে।
কম্পাউন্ড সেন্টেন্সের লিঙ্কার্সগুলো দিয়ে তার আগে একটা কমা ব্যবহার করা হয়েছে। এবার কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমি কিছু স্ট্রাকচার আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এগুলো দিলে আপনি সহজে আপনারা এগুলোর মানে অর্থ যখন বুঝবেন তখন সহজে আপনার কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করতে পারবেন। যেমন দেখেন, বিকজ, ডিউ টু, আনলেস, বিফোর, আফটার, ইফ, আনটিল, ডিসপাইট, সিন্স, হোয়াইল অ্যান্ড হোয়েন। এই কতগুলো লিঙ্কার্সকে আমি এক্স ধরেছি। এখন এই রুলসটা একটু ফলো করেন। এক্স দিয়ে শুরু হলো, মানে এই লিঙ্কার্স দিয়ে একটা সেন্টেন্স শুরু হলো, এই দুইটা ক্লজকে জাস্ট সেপারেট করলো একটা কমা, মানে এক্স দ্বারা, মানে এই ক্লজগুলো দ্বারা শুরু করা একটা ক্লজ আরেকটা ক্লজের মাঝখানে একটা কমা ইউজ হয়েছে। আর যদি এই লিঙ্কার্সগুলো এই দুইটা ক্লজের মাঝে ব্যবহার হয় তখন কিন্তু আর কমা নাই, তখন কিন্তু আর কমার ব্যবহার হয়নি। সো এই রিলেটেড একটা সেন্টেন্স দেখি, যেমন হোয়াইল অর্থ যখন, যেমন while it was raining, কমা, we decided to stay indoors, তখন কিন্তু মাঝখানে দেখেন কমা চলে আসছে। তো while দ্বারা শুরু হয়েছে, এই জন্য দুইটা ক্লজকে মাঝখানে কমা দিয়েছি। কারণ দুইটা ক্লজের মধ্যে কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট। we decided to stay indoors, এটা আর এটা হচ্ছে it was raining। এই দেখেন, while it was raining, যখন বৃষ্টি শুরু হয়েছিল। তো এইটা তো এখন পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে না, যখন বৃষ্টি শুরু হয়েছিল। তারপর কি করছি বা তারপর কি হয়েছে আমি তো বুঝতেছি না, আমি তো জানি না। সো এইটা কমপ্লিটলি মানে ডিপেন্ড করতেছে এই পরবর্তী ক্লজটার উপরে, উই ডিসাইডেড টু স্টে ইনডোরস। এটা কিন্তু আলাদাভাবে অর্থ প্রকাশ করতেছে। আমরা ডিসাইড করেছিলাম যে ঘরের মধ্যে থাকবো, আচ্ছা, এটা একটা মিনিং করে। কিন্তু ইট ওয়াজ while it was raining, যখন বৃষ্টি শুরু হয়েছে, এটা কিন্তু আলাদাভাবে একটা মিনিং, মানে একটা প্রপার মিনিং দ্বারা হচ্ছে না। সো এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, এই দুইটা ক্লজকে যখন আলাদা মানে একত্র করা হচ্ছে তখন এখানে কমা ইউজ করা হয়েছে, যখন এই লিঙ্কার্সগুলো দিয়ে আমাদের সেন্টেন্স শুরু হলো। আবার যখন এই লিঙ্কার্সগুলো মাঝে থাকবে তখন কিন্তু আর কোনো কমা নাই। যেমন দেখেন, we watched the game while waiting for our friends, we watched the game while waiting for our friends। ঠিক আছে, এখানেও এই দুইটা ক্লজ পাশাপাশি, এই দুইটা ক্লজকে আমরা while দ্বারা অ্যাটাচ করেছি, কিন্তু এখানে কোনো কমা ব্যবহার করি নাই। সেম অন্যগুলাও, এই whereas and though, এই দুইটা ক্লজ, এই দুইটা লিঙ্কার্সের ক্ষেত্রে একটু তফাৎ আছে। এই দুইটা দিয়ে যখন আমাদের সেন্টেন্স শুরু হয় তখন আগেরটার মতোই, যে এক্স এর যেরকম রুলস এইখানেও কিন্তু সেম। whereas and though দিয়ে যখন আমরা কোনো ক্লজ স্টার্ট হবে তখন আরেকটা ক্লজ, মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটার আগে একটা কমা হচ্ছে। একটা ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে কমা দ্বারা সেপারেট করা হচ্ছে। আর এটা তফাৎ কোথায়, whereas and though মাঝে থাকলেও কিন্তু এদের আগে একটা কমা হচ্ছে, যেটা কিনা এক্স দ্বারা, মানে এক্স এর আন্ডারে যেগুলো ছিল সেগুলোর জন্য হয়নি। কিন্তু whereas and though এর দ্বারা যখন মাঝখানে আসছে তখনও কিন্তু তাও কিন্তু কমা হয়েছে। এটাই একটু তফাৎ, এই নিচের এটাই মেইনলি তফাৎ। যেমন দেখেন, though he was tired, comma, he continued working on the project। সো এখানে দেখেন though দিয়ে শুরু হয়েছে, মাঝখানে কমা, মানে though he was tired, এই ডিপেন্ডেন্ট ক্লজটা he continued working on the project, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে জাস্ট কমা দিয়ে সেপারেট করা হয়েছে। কিন্তু দোটা যখন মাঝখানে তখনও কিন্তু সেম কমা দ্বারা সেপারেট করা হয়েছে। দেখেছেন, এটাই তফাৎ ওই এক্স এর সাথে। they enjoyed the trip though it was tiring, সো এটার আগে একটা কমা হয়েছে। এখন আরেকটা টাইপ দেখি, সেটা হচ্ছে however, moreover, therefore, thus and furthermore। এই ক্লজগুলোকে, সরি, এই লিঙ্কার্সগুলোকে আমি ওয়াই ধরলাম। এইটার রুলসটাকে একটু ভালো করে দেখি। এটা রুলস বলবো না, মানে এটার স্ট্রাকচারটাকে একটু ভালো করে দেখি। যেমন এগুলো দিয়ে যখন সেন্টেন্স স্টার্ট হয় তখন এগুলোর ঠিক ইমিডিয়েট পরে একটা কমা হয়। অলওয়েজ এগুলো যখন আমরা ব্যবহার করি এগুলোর ইমিডিয়েট পরে একটা কমা দিব। যেমন এটা দিয়ে একটা সেন্টেন্স স্টার্ট হয়েছে, ওয়াই কমা, তারপরে পুরো সেন্টেন্সটা। এখন এটা কখন, মানে ওয়াই দিয়ে কখন স্টার্ট হবে, মানে এগুলো দিয়ে কখন স্টার্ট হয়, যখন এগুলোর আগে অনেক কারণ থাকে। ঠিক আছে, আর যখন একটা কারণের কারণে হচ্ছে এইগুলো আমরা ব্যবহার করি,
কোনো একটা নির্দিষ্ট কারণের জন্য এটা ব্যবহার করি, তখন আমরা ফার্স্টের ক্লসের সাথে এটাকে জাস্ট লিঙ্ক করে দেই, ঠিক আছে? তখন আমরা এটা লিঙ্ক করে দিই। যেমন দেখেন, এটাকে সহজে বুঝাই দুইটা সেন্টেন্স দিয়ে। যেমন দেয়ারফর মানে অতএব। যেমন দেখুন, হি ওয়ার্কড হার্ড, দেয়ারফর হি রিসিভড আ প্রমোশন। সে কঠিন পরিশ্রম করেছিল, তাই কি হয়েছে, মানে অতএব, মানে এই কারণে সে কি পাইছে, হি রিসিভড আ প্রমোশন, তার প্রমোশন হয়েছে। জাস্ট একটা সিঙ্গেল কারণে তার প্রমোশনটা হয়েছে, সেটা বুঝাইছে দেখে এটা একটা সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে রাখা হয়েছে। আর এই দুইটা ক্লজকে সেমিকলন দ্বারা সেপারেট করা হয়েছে, ঠিক আছে? আর এটা যে একটা সেন্টেন্স, সেটা আমরা কিভাবে বুঝলাম? দেখুন, এই যে দেয়ারফর কিন্তু স্মল লেটার দিয়ে করা, স্মল লেটার দিয়ে শুরু, তার মানে এটা টোটালটাই একটা সেন্টেন্স, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর যেটা কিনা সেমিকোলন দিয়ে আলাদা করা হয়েছে, এটার সাথে একটা লিঙ্ক আছে। কিন্তু যখন অনেকগুলো কারণ থাকবে, তখন এটা ডিরেক্টলি লিঙ্কড আকারে এইগুলোকে ব্যবহার করে না, তখন আলাদাভাবে ব্যবহার করে, আলাদা সেন্টেন্স হয়, সেপারেট সেন্টেন্স হয়। তখন কিন্তু দেখেন এটা ক্যাপিটাল হয়েছে, টিটা কি হয়েছে, ক্যাপিটাল হয়েছে, ক্যাপিটাল লেটার। যেমন দেখেন, নাসিমা ইজ আ পোর গার্ল, হার প্যারেন্টস আর সিরিয়াসলি ইল and unable to earn, therefore she decided to take the job offer. তাহলে এখানে আমরা কি সহজে বুঝলাম না যে নাসিমা ইজ আ পোর গার্ল, এটা একটা কারণ, হার প্যারেন্টস আর সিরিয়াসলি ইল, এটা আরেকটা কারণ, এবং কি unable to earn, এবং তারা ইনকাম করতে পারে না। অতএব এই কারণেই কি হয়েছে, সে জব অফারটা নেওয়ার জন্য ডিসাইড করেছে। সো এখানে অনেকগুলো কারণ আছে দেখে, এই সবগুলো কারণের রেজাল্টই এইটা, এই কারণে এটাকে আমরা সেপারেটলি লিখেছি। সো আপনারা দেখবেন যে দেয়ারফর, দাস, হাউএভার, মোরওভার, ফারদারমোর, এই টাইপের এগুলো দেখবেন আপনাদের প্রচুর লেখার ক্ষেত্রে ব্যবহার করতে হচ্ছে। ইভেন কথা বলার ক্ষেত্রে হাউএভার, হ্যাঁ, মোরওভার, দাস, দেয়ারফর, এই টাইপের লিঙ্কার্সগুলো আপনার ব্যবহার করতে হবে। সো এগুলো সবাই মুখস্থ করবেন, কোনগুলোর অর্থ কি, মানে কোন সেন্সে কোন লিঙ্কার্স ব্যবহার করা হচ্ছে, এগুলো আমাদের এখানে উদাহরণ দিয়ে লেখা আছে। আপনারা পড়বেন, নিজে থেকে প্রিপারেশন নেবেন। যদি বুঝতে কোনো কিছু কষ্ট হয়, দেন আমাকে বলবেন, আমরা বুঝিয়ে দেব। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আমাদের নেক্সট ক্লাস আমাদের রাইটিং এর থেকে স্টার্ট হবে, রাইটিং এর স্ট্রাকচার, রাইটিং এর প্যারাফ্রেজিং কিভাবে করে সেটা থেকে শুরু হবে। সো এখনো যারা আমাদের কোর্সে ভর্তি হননি, তারা দ্রুত কোর্সে ভর্তি হয়ে যান। বাকি কোর্সটা আশা করি আপনাদের, বাকি কোর্সের প্রত্যেকটা ক্লাসই খুব ভ্যালুয়েবল ক্লাস হবে আশা করি। এবং আমাদের প্রোগ্রেস ট্র্যাকার টুলকে অবশ্যই ফলো করবেন। প্রোগ্রেস ট্র্যাকার টুল আপনাদেরকে নিশ্চিন্তে আপনাদের প্রিপারেশন নিতে হেল্প করবে। এটা আপনাদের যেমন আইএলটিএস এর কোশ্চেন সলভ করতে যেমন ইজি হবে, তেমনি আপনাদের ইংলিশ প্রফিসিয়েন্সিও বাড়াবে, যেটা কিনা আপনাদের ব্যান্ড স্কোরকে বুস্ট করবে। সো এইখানেই আজকের মতো আমরা শেষ করছি। ধন্যবাদ।